আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢাকামুখী স্রোত। ৩০০ ফিটে শেষ মুহূর্তের প্রস্তুতি, কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যানই রাখবেন বক্তব্য। হাতিয়ায় চর দখলের সংঘর্ষে ৫ জনের নিহতের ঘটনায় মামলা হয়নি এখনো, আতঙ্কে এলাকা ছেড়েছে চরবাসী। হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চলে অবাধে বৃক্ষ নিধন, প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া দস্যুদল, নিরাপত্তাহীনতায় বনরক্ষীরা। অসময়ের ভাঙনে দিশেহারা জামালপুরের দেওয়ানগঞ্জের মানুষ, যমুনায় বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তীর রক্ষায় প্রস্তাবনা পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নেতাকর্মীদের বহর। কোথাও কোথাও দুপুর বা বিকেল থেকে বাসগুলো রওনা দেয়। সকাল থেকে রাজধানী ঢাকার প্রবেশদ্বারগুলোয় তেমন একটা ভিড় ছিল না, তবে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের বহনকারী যানবাহনের আনাগোনা বাড়তে থাকে রাস্তায়। ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেশের 10টি রুটে চলাচল করবে বিশেষ ট্রেন। বেশিরভাগ ট্রেনের শিডিউল সন্ধ্যা, রাত ও কাল ভোরে। ভোলা, বরিশাল, পটুয়াখালী থেকে লঞ্চ যোগে ঢাকায় আসবেন বিএনপি নেতাকর্মীরা। স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ 17 বছর পরে আগামী 25শে ডিসেম্বর দেশে আসছেন। সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক ওখানে জনস্রোত হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ থেকে প্রাণ ভরে শুভেচ্ছা জানাবো এবং আমরা তার জন্য সুস্থতা কামনা করব এবং তার জন্য দোয়া করব। ৩০০ ফিটের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না। জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর ৩০০ ফিট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনের আয়োজন করা হয়েছে, এমনটাই জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে 5 জন নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সদর হাসপাতালের মর্গে আজ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জাগলার চরে যারা বসতি গড়েছিলেন, সংঘর্ষের পর তাদের বেশিরভাগই আতঙ্কে এলাকা ছেড়েছেন। আশপাশের চর এলাকার পরিস্থিতিও থমথমে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ডের পশ্চিমে মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর জাগলা। দুর্গম এই চরে জনবসতি একেবারেই কম। খাস জমি এখনো কাউকে বন্দোবস্তও দেয়নি সরকার। এই চর দখলকে কেন্দ্র করেই মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুপক্ষ। গোলাগুলিতে প্রাণ ঝরে 5 জনের। স্থানীয়রা বলছেন, গত বছরের 5 আগস্টের পর জাগলাচরের দখল নিতে মরিয়া হয়ে ওঠে পাশের সুকচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ও জাহাজমারা ইউনিয়নের শামসুদ্দিন ওরফে কোপা শামসু বাহিনী। দুপক্ষই খাস জমি দখল করে ভূমিহীনদের কাছে অবৈধভাবে বিক্রি শুরু করে। প্রতি দাগ বিক্রি করা হয় 25 থেকে 30 হাজার টাকায়। চর দখলকে কেন্দ্র করে গত 2 মাসে কয়েক দফা সংঘর্ষও হয় দুপক্ষের মধ্যে। মঙ্গলবারের সংঘাতে নিহত হয়েছে 2 বাহিনীর প্রধানই। ভূমিহীন নদীভাঙ্গা যে লোকগুলো আছে, জলদস্যু বাহিনীরে বলে ডাকায়, তাদের কাছ থেকে অল্প দামে টাকাগুলো পাইতেছে, কিনতেছে। আলুদ্দিন ভাই বেচ বেললে, শামসু বেচ বেললে, এই নিয়ে কালকে গোলাগুলি হয়েছে। গরু মহিষ চড়ানোর পাশাপাশি জাগলার চরে শুষ্ক মৌসুমে তরমুজ সহ বিভিন্ন ফসল চাষ করা হয়। 2 বাহিনীকে টাকা দিয়ে যারা বসতি করেছেন তারা রয়েছেন আতঙ্কে। সংঘর্ষের পর বেশিরভাগই এলাকা ছেড়েছেন। চরের খাস জমি সরকারিভাবে বন্দোবস্ত দেওয়ার দাবি ভূমিহীনদের। আমরা ধরেন এত উঠলে এতরে দিত, উঠলে দিত টাকাগুলো, ধরেন আমরা নিরীহ মানুষগুলা শেষ। নিরীহ মানুষ যারা এরা তো নিরাপত্তা পাচ্ছে না। এখানে চরাঞ্চলে আসলে নিরাপত্তাটা বেশি দরকার। হাতিয়াতে আরো এরকম আরো অনেক চর আছে। আমরা চাই যে সরকার চরগুলো ভূমিহীনদের বন্দোবস্ত দিয়ে দিক, তাহলে আর কোনো ঝগড়া বেদাল হইব না। সংঘর্ষের পর আশেপাশের চর এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ। আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলছি যে আমরা যেহেতু একটা অভিযান দিয়ে ওখানে অবৈধ অস্ত্র
এবং এই যে চর দখল করে যে ডাকাত এবং দস্যু গ্রুপগুলো আছে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো আমরা খুব শীঘ্রই। স্থানীয়রা জানান এই অঞ্চলে অনেক আগে থেকেই চলে আসছে চর দখলের লড়াই। ক্ষমতাসীনদের ছত্রছায়াতেই গড়ে ওঠে বিভিন্ন নামের বাহিনী। হুমকির মুখে জীববৈচিত্র্য সমৃদ্ধ হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চল। বনদস্যুদের লালসায় উজাড় হয়ে যাচ্ছে মূল্যবান গাছ। প্রভাবশালীদের ছত্রছায়ায় গত এক বছরে আরও বেপরোয়া হয়ে উঠেছে দস্যুদল। সম্প্রতি বনরক্ষীদের সাথে গুলি বিনিময়ের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা কালেঙ্গা। হবিগঞ্জ চুনারুঘাটের এই অভয়ারণ্যে রয়েছে 638 প্রজাতির গাছপালা ও লতাগুল্ম। একসময় এখানে বিরল প্রজাতির গাছেরও দেখা মিলত, কিন্তু বছরের পর বছর অবাধে গাছ নিধন ও পাচারের ফলে মারাত্মক হুমকির মুখে বনাঞ্চলটি। অভিযোগ রয়েছে রাতের আধারে গাছ নিধন করে একটি চক্র। পাচারের পেছনে রাজনৈতিক প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগও রয়েছে। সম্পৃক্ততা রয়েছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদেরও। ফরেস্ট থাকা সত্ত্বে গাছগুলা কাটা হয়, কীভাবে গাছগুলা বাগান থেকে বেরিয়ে আয়। অবশ্যই প্রশাসন আছে, প্রশাসন যদি এই জায়গায় যদি হাত না থাকতো এগুলা গাছ কোনো কাটার ক্ষমতা নাই। আগে যে 10 বছরে যা ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে গাছের পরিমাণ, এত ভাবে এটা ধ্বংসর পথে যাইতেছে। গত 11 ডিসেম্বরও কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুন গাছ কাটার খবর পায় বনরক্ষীরা। ঘটনাস্থলে গেলে পাচারকারী চক্রটি বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে বিজিবি সেখানে গেলে পালিয়ে যায় দস্যুদল। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে বনাঞ্চল জুড়ে। সংঘবদ্ধ গাছ দল প্রায় আনুমানিক 50 থেকে 60 জনের মতো হবে। ওরা গাছ কাটতেছে, গাছ কাটার শব্দ শুনে কিন্তু আমরা ওই পাশে যাই, আমরাও গুলি করি, ওরাও করে। তখন আমাদের জনবল ছিল কম ছিল, এক পর্যায়ে আমরা রাস্তাতে পিছু হটি, ওরাও গুলি করতে করতে আমাদের দিকে আসে। সংশ্লিষ্টরা জানান গাছ পাচারের সিন্ডিকেটের মূল হোতা আমতলা গ্রামের সুমন মিয়া। তার বিরুদ্ধে গাছ পাচারের পাশাপাশি মাদক ও অস্ত্র আইনে অন্তত 7টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পাচারের সাথে জড়িত এই চক্রের দৌরাত্ম্য আরো বেড়েছে জুলাই আন্দোলনের পর। সুমন নামে তার অস্ত্র মামলা রয়েছে এবং সে দুর্দর্শ প্রকৃতির লোক। এবং আমরা চাচ্ছি স্থানীয় প্রশাসন এই অস্ত্রধারীদের অবৈধ অস্ত্র উদ্ধার করুক। আর আমরা বন আইনে আমাদের নিয়মিত মামলা যেটা আমরা এটা রুজু করছি। এত কিছুর পরও আইনের আওতায় আনা হচ্ছে না এসব বনদস্যুদের। প্রায়ই তারা হুমকি দেয় বন কর্মকর্তাদের। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা। মাঝে মধ্যে বিট অফিসার রয়েছে, অনেক সময় হুমকি দেয়, করবো সে করবো। আমরা তো এগুলা তো অনেক সময় শুনে পারি না। আমাদের তো চাকরি করার জন্য আমরা অনেক সময় তাদের এই হুমকিগুলো আমরা সহ্য করে নিতে হয়। দ্রুত দস্যুমুক্ত না করা গেলে জীববৈচিত্র্য সমৃদ্ধ বনাঞ্চলটি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।